আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন বাজছে 6টা, আমি চাউল গুঁড়া করতেছি। তো আজকে হচ্ছে চিতই পিঠা বানাবো। তো এই বাড়িতে আসছি থেকে চিতই পিঠা বানাই কোনো দিনও ভালো হয় না, খালি মানে কেমন জানি হয়। আর কারো কারো কাছে শুনি যে মিক্সার গ্রাইন্ডারে নাকি চাউল পিষলে ওটা দিয়ে চিতই পিঠা হয় না, কিন্তু আজকে আবারও ট্রাই করব, দেখি চিতই পিঠা কেমন হয়। তো চাউলের গুঁড়া আমার করার হয়ে গেছে। তো এখন আমি গোলাটা তৈরি করে নিব। আর বানাবো পিঠা হচ্ছে ছাদে। ছাদে আমার তো চুলা আছে, আপনারা কম বেশি পরিমাণে সবাই দেখেন, কোনো কোনো সময় রান্না করি। তো সেখানেই আমি পিঠাগুলো ভাজবো। তো এখানে আমি ঠান্ডা পানির মধ্যে একটু গরম পানি মিক্স করে নিচ্ছি, মানে পানিটা যাতে কুসুম গরম হয়। তো কুসুম গরম পানির মধ্যে চিতই পিঠার গোলা বানালে ভালো হয় পিঠা। আমার আম্মা বানায় সব সময়। তো সেইভাবে আমি আজকে ট্রাই করব, দেখি কেমন হয়। তো এই যে হয়ে গেল আমার গোলাটা, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। তো চলেন এখন আমি যাই ছাদে। এই যে চলে আসলাম ছাদে, এই যে এই চুলায়। আর এই যে খোলাটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার জায়ের কাছ থেকে আনছি, আমার নাই। তো জায়ের কাছ থেকে এনে দেখি কেমন পিঠা হয়। তো এই যে প্রথম পিঠাটা দিব আপনাদের সামনেই, লাইভ দেখাচ্ছি আমি আজকে পিঠা যে কেমন হয়। মানে কোনো দিনও ভালো হয় নাই, মানে এই আমার নতুন বাড়িতে কয় বছর, 5 বছর হলো এসেছি এইখানে, এই বাড়িতে। আমি 5 বছরের মধ্যে 5 বার ঠান্ডার দিনে ট্রাই করছি, মানে কোনো বাড়ি পিঠা কোনো দিনও ভালো হয় নাই। তো এবারে হচ্ছে কেমন হয় আপনাদেরকে দেখাই রন। এই দেখেন, মাশাআল্লাহ, এত সুন্দর পিঠা যে হবে আমি মানে কল্পনাও করতে পারি নাই। এত সুন্দর পিঠা হয়েছে, এই দেখেন, ভালো হয়েছে না? সকাল সকাল এমন গরম গরম পিঠা দিয়ে চা যে দারুণ লাগে, মানে বিশেষ করে মেয়ে মানুষদের। ছেলেরাও পছন্দ করে। আমার ছোট ভাইজান, আমার মানে বড় ভাই, ও খুব বেশি পছন্দ করে চিতই পিঠা দিয়ে চা। তো এই যে দেখেন কত নরম তুলতুলে পিঠা হয়েছে। তো পিঠাগুলো আমি হটকেসে রাখছি, তার কারণ নিচে গিয়ে চা বানাবো, তারপরে খাবো, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো এই যে পিঠা নিয়ে বসছি, এই যে চা বানিয়েছি। বাচ্চারাও দেখি আজকে খুব সুন্দরভাবে খাইতেছে পিঠা। মানে ওরা চিতই পিঠা খুব বেশি পছন্দ করে না চা দিয়ে। মানে আমি কোনো সময় যদি ট্রাই করি, আমি চাপড়ি টাপড়ি বানাই, ওরা বেশি খেতে চায় না। আজকে দেখলাম এত মজা করে খাইতেছে সবাই, দেখে ভালো লাগলো। এই যে খুরশিদও উঠছে সকালে, ওদেরকে মানে চা খাওয়ার পরে আবার রান্না বান্না আছে। তারপরে আজকের ভিডিওটা আমি সকাল থেকে বিকাল অবধি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি প্রথমে চাটা খেয়ে নেই। তো সকালবেলা পরে রান্না বাড়া করে ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, তখন আর ক্যামেরা অন করা হয় নাই। তো এখন হচ্ছে আমি তিল ভাজতেছি, মানে ডাল রান্না করছি, আলু ভাজি করছি, আর তিল ভর্তা আজকে নিরামিষ তৈরি করব, কারণ রাতে অনেক মজাদার একটা খাওয়া আছে, ওই জন্যে। তো এখন হচ্ছে তিলটা আমি ভেজে নিলাম, আগের দিন ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি, 2 দিন লাগছে শুকোতে। তারপরে এই যে একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম, কাপড়ের মধ্যে এইভাবে রাখলে সুন্দরভাবে ঠান্ডা হয়। তারপরে আবারও কড়াইতে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি। রসুন বেশি করে দিলে তিল ভর্তা খেতে ভালো লাগে। তো কে কে তিল ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি পাটাতে পিষছি আজকে তিল ভর্তা, মানে কালিজিরা ভর্তা, তিল ভর্তা কিন্তু পাটাতে পিষলে বেশি ভালো লাগে। তো পাটাতে আমি এই যে পিষতেছি। আর এই তো এর মধ্যে হয়ে গেল আমার
তিল দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছে মানে দারুণ। তো আমি তো সকালে ভাত খাই নাই, আমি ডাল ওই আলু ভাজি বেশি পছন্দ করি না, ওই জন্য তিল ভর্তাটা বানালাম। তিল ভর্তার পাটার মধ্যে আমি অল্প ভাত নিছি, সেইটা মিক্স করে আবারও খাবো। এটা আমি ছোটোবেলার থেকেই করে থাকি। আমার আম্মা খাইয়েছে আমাকে এমন পাটা মাখা ভাত, আমার শাশুড়িও খাইয়েছে আমাকে অনেক, তো সেই অভ্যাসটা আছে। সেরে রেডি হয়ে নিলাম, আদিলকে আনতে যাব। আদিলের ছুটি আজকে 12টায়, এখন বাজে 11:15। আমি গিয়ে নিয়ে আসবো, আদিলের আব্বা বাড়িতে নাই, তো আগে নিয়ে আসি, তারপরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে আসলাম স্কুল থেকে। স্কুল থেকে এসে দেখি একটা পার্সেল আসছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। সেটা আদিলের না, এটা হলো আমার ভাইয়ের ছেলের, ভাতিজার ফিরোজের, ওর জন্য অর্ডার করছে। মানে আমাকে বলছিল অর্ডার করতে, তো সেখানে অর্ডার করেছিলাম, সেটা আসছে। তো আদিল আনবক্সিং করলো। সুন্দর প্লাস্টিকের ব্যাট, কিন্তু এটা কিন্তু কাঠের ব্যাট না, সেই ভালো। তো এসে আদিলকে খাইয়ে দাইয়ে কিছুক্ষণ বিছানায় শুয়েছিলাম মা ছেলে মিলে। তারপরে বিকালে আবার উঠলাম, যত কাজ জমা হয়ে আছে সেগুলো করতে হবে। তো এই কাপড়গুলো আমি স্কুলে যাওয়ার আগে ছাদে থেকে তুলে বাইরের রুমে রেখে গেছিলাম, সেখান থেকে নিয়ে আবার রুমে এনে ভাঁজ করবো। আর বিছানায় এলোমেলো যে আমি আর আদিল শুয়েছিলাম। তো কোনো কোনো সময় না এমন অলস লাগে, কিচ্ছু করতে ইচ্ছা হয় না, মনে হয় খালি শুয়ে থাকি আর বসে থাকি, এমন হয়, এমন লাগে। কিন্তু ওই যে বসে থাকলে নিজেরই লস। এই যে কিছুক্ষণ শুয়েছিলাম, এই যে কত গাদা গাদা কাম জমা হয়ে আছে। তো সবাই যারা হাউস ওয়াইফ আছেন, আমার মতো মা আছেন, 2-3 জন বাচ্চা আছে, তাদের কিন্তু কাজের আর শেষ নেই। মানে ওদের যদি আরও স্কুল শুরু হয়, মানে সকাল থেকে রাত পর্যন্ত খালি দৌড়াদৌড়ি আর কাজ, এত কাজ থাকে যে শেষ করতেই পারবেন না আপনি, মানে এমন অবস্থা। তো এখন হচ্ছে বিছানাটা আমি একটু ঠিক করে তারপরে ভাবছি কাপড়গুলো ভাঁজ করি। তো কাপড়গুলো বোলাতে গিয়ে দেখি যে আরও তো ছাদে কাপড় ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। এখনকার রোদে তো কাপড় পট করে শুকায় না, 2 দিন লাগে শুকাতে। তো মোটা কাপড়গুলো তো আরও 3 দিন লাগে শুকাতে। তো পাতলাগুলো আগে শুকিয়েছিল, আর পরে এগুলো নিয়ে আসলাম, ভাঁজ করবো এখন। তো আদিলের কাপড়ই বেশি, ও মানে একটা কাপড় 2 দিন পরে না, সোয়েটার পরে 2-3 দিন, কিন্তু ওই যে পায়জামাগুলো একদমই নোংরা করে ফেলে, বাইরে ধুলো মাটির মধ্যে খেলায়। তো যাই হোক, এখন কাপড়গুলো ভাঁজ করতেছি। তো এখন হচ্ছে আমি এই যে দেখেন এতগুলো মোজা একদিনে ধুই, 3 দিনে শুকালো এই মোজাগুলো। তো অনেকগুলো করে পরার পরে জমা করি, তারপরে ধুই। মানে প্রত্যেক দিনে ওই 2 জোড়া 1 জোড়া করে ধুলে কিন্তু বিরক্ত লাগে। তো একদিনে এই এতগুলো মোজা ধুয়েছি, কিন্তু এই মোজাগুলো যদি আমরা এক জায়গায় রাখি, বাচ্চারাও খুঁজে পাবে না, আমিও খুঁজে পাবো না, মানে জোড়া কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এটা কি করা হয়, যদি মানে মোজা যখন শুকালো তুললেন, তারপরে যার যার জোড়া এভাবে ভাঁজ করে আরেকটার মধ্যে যে উল্টা পিট করে ঢুকিয়ে দিলেন, তাহলে কি হবে, দৌড়াদৌড়ির সময়ও বাচ্চারা স্কুলে যেতেও পট করে মোজা পেয়ে যাবে, আর আমরাও খুঁজে পাবো। তো মোজাগুলো ভাঁজ করে নিয়ে আরও অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়ে একবারে চলে আসলাম আমি রাতের বেলা। তো আমি আজকে নতুন একটা রেসিপি করব, মানে নতুন না, রেসিপি পুরান, কিন্তু আমি প্রথম বানাবো। আজকে বানাবো হচ্ছে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, সেটা ট্রাই করব। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি প্রথমে চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট আর 2টা কাঁচামরিচ দিয়েছি, আদা রসুনের মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম লবণ, এখানে দিলাম হচ্ছে কাশ্মীরি লাল মরিচ, মানে এটা ঝাল কম আর রং সুন্দর হয় দেখতে। আর দিব হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিব জিরা গুঁড়া,
তারপরে দিব ধনিয়া আর পুদিনা পাতা একসঙ্গে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবার দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা তো কম বেশি পরিমাণে সবাই চেনেন। বেরেস্তা হলো পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে গোল্ডেন করে ফ্রাই করে নিতে হয়, নিয়ে তারপরে সেইটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিব এখানে বিরিয়ানির মশলা, তারপরে দিব ফেটিয়ে রাখা পানি ঝরানো 1 কাপ টক দই দিয়ে এখন আমি এই মাংসটা হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব, মানে মাখিয়ে নিব। যখন দেখবেন ভালো করে মেরিনেট করা হয়ে গেছে, এইভাবে ঢেকে আধা ঘন্টা আমি রেখে দিব। আর যদি আপনাদের কাছে সময় না থাকে তবে সাথে সাথে রান্না করে নিতে পারেন। তো চলে আসলাম আমি আধা ঘন্টা পরে, কড়াইতে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হওয়ার পরে আমি যে মেখে রেখেছি আধা ঘন্টা হলো, সেই মেরিনেট করা মাংসটা ঘির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিব। মাংসের মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। মাংসের মধ্যে থেকে যে পানিটা বেরোবে ওইটা দিয়েই রান্না করা হয়ে যাবে। রান্নাটা একটু ধীরে ধীরে করতে হবে। তো এই যে মাংস আমার প্রায় রান্না করা হয়েছে, আমি কিন্তু এর মধ্যে একটুকু পানি ব্যবহার করি নাই, তবুও দেখেন কত মাখা মাখা ঝোল উঠেছে। তো এখন মাংসটা আমি নামিয়ে নিব, তার কারণ মাংসটা আবারও দমে দিতে হবে। মাংসটা নামিয়ে নিয়ে আমি পানি গরম করে নিয়েছি, রাইস কুকারের প্যান যেটা থাকে ওইটার মধ্যে পানি গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে ধনিয়া আর পুদিনা পাতা কুচি একটুখানি, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 1 চুটকি জিরা। দিয়ে পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা ঝরঝরা হয়। তো পানিটা যখন ফুটে উঠবে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাউলটা দিয়ে দিব, যেটা বিরিয়ানি রাইস মানে লম্বা লম্বা চাউল যেটা থাকে ওটা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে। তো তারপরে আমি দিয়ে দিব হাফ করে কাটা লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা ঝরঝরা একদম সাদা ধবধবা হয়, তো সেই জন্যে। তো ভাতটা যখন 70% হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে পানি ঝরিয়ে ভাতটা রেখে দিয়েছি এক সাইডে। তারপরে ওই মাংসর কড়াইটা একটা তাওয়ার উপরে দিয়ে দিয়েছি, গ্যাসের উপরে একটা তাওয়া দিয়েছি, তার উপরে মাংসর কড়াইটা দিছি। দিয়ে এখন সেই গরম মাংসের উপরে সেই গরম ভাত আমি এইভাবে দিয়ে দিব। সবগুলো ভাত এই মাংসের উপরে দিয়ে দিব। আঁচটা কিন্তু আছে একদম লোতে দিতে হবে। তারপরে সব ভাত দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি ওই আগের থেকে কুচি করে রাখা ধনিয়া এবং পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিব একটুখানি বেরেস্তাটা উপরে দিলে খেতে ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর দিয়ে দিব একটু কেওড়া জল আর রং মেশানো দুধ দিয়ে চতুর সাইডটা আমি একটা আটার ডো দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিব। তো দেখে সহজ মনে হচ্ছে না? আমি তো অন্য ভিডিওতে দেখি মানে কঠিন লাগে কাজটা, এত ঝামেলা করে কে বানায় বিরিয়ানি, কিন্তু আমি বানাতে গিয়ে দেখি না খুবই সহজ। তো দোকানের বিরিয়ানি খাওয়ার থেকে বাড়ির বিরিয়ানি কিন্তু পেটের জন্যও ভালো, মুখের জন্যও ভালো। তো এই যে আমি ঢেকে দিলাম আটা দিয়ে, মুখ বন্ধ করে ঢাকনিটা দিয়ে দিলাম। ঢাকনির যে ফুটাটা আছে ওইটা একটা রসুন দিয়ে বন্ধ করে দিলাম। আর আমি এখন অপেক্ষা করব আধা ঘন্টা এই দমে দিয়ে। তারপরে ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই দেখেন কত সুন্দর বিরিয়ানি ঝরঝরা তৈরি হয়ে গেছে। তো আমি বিরিয়ানিটা এখন আপনাদেরকে বেড়ে দেখাবো। তো আগে আটার লেয়ারটা আগে আমি সরিয়ে ফেলে দিব, তারপরে
আর লেয়ারটা দেখবেন আপনারা ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। আমার একটুখানি বড় হয়ে গেছিলো, তো ছোটো করে দিলে বেশি ভালো হয়। এই যে দেখেন কত ঝরঝরা একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে, খুব টেস্টি হয়েছিল। তো দাঁড়ান আমি বেড়ে দেই বিরিয়ানিটা, তারপরে দেখেন। তো আমরা বিরিয়ানি খাবো এখন, আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, ওই যে রান্না করাটা দেখালাম, আপনারা শিখে রান্না করে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।